Good morning to everyone. Today we are going to start a new chapter. This is chemical kinetics. That means, what is chemical kinetics? First of all, we would like to know, because to study any new chapter or new thing, we always need to understand what we are going to learn. তারপরে আমরা দেখব যে এই চ্যাপ্টারে আমাদের কি কি আছে এবং তার মধ্যে আজকে আমরা কি কি পড়ব। সো একটু দেখে নেই যে এই চ্যাপ্টারে আমাদের কি কি আছে। সেখানে এই দেখো আমাদের চ্যাপ্টারের কন্টেন্ট যা আছে, ডেফিনেশন, রিঅ্যাকশন রেট, রেট লস, তারপরে জিরো ফার্স্ট এন্ড সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনস, মলিকুলারিটি অফ রিঅ্যাকশন, pseudo first order reaction, half life of a reaction, determination of order of rate constant, effect of temperature on reaction rates, theories of reaction rates, collision theory, the activated complex theory। তাহলে এই যে যে এগুলো আছে, কন্টেন্ট গুলো আছে, তো আমরা চেষ্টা করব সবগুলো কন্টেন্ট কভার করতে। তো যতগুলো ক্লাস লাগে, আজকে আমাদের কেবল 14th লেকচার। সো হোপ নেক্সট 5টা 6টা বা 7টা লেকচারের মধ্যে আমরা চ্যাপ্টার শেষ করতে পারবো। সো হোয়াট উই আর গোইং টু লার্ন টুডে, প্রথমে দেখবো যে কেমিক্যাল কাইনেটিক্সটা কি। আমরা কেমিক্যাল কাইনেটিক্স বলতে আসলে বুঝি যে আমাদের কেমিস্ট্রির একটা ব্রাঞ্চ। এরকম অনেক ব্রাঞ্চ আছে কেমিস্ট্রির, যদি বলো ইভেন ফিজিক্যাল কেমিস্ট্রির একটা ব্রাঞ্চ। এরকম ফিজিক্যাল কেমিস্ট্রির ব্রাঞ্চেই আমি একদিন দেখেছিলাম মোটামুটি প্রায় 200-র মতো। তো সেক্ষেত্রে কেমিস্ট্রি যদি চিন্তা করো, তাহলে সেক্ষেত্রে সারা দুনিয়ার এমন কোনো জিনিস নেই যা আসলে কেমিস্ট্রির মধ্যে পড়ে না। তোমরা বায়োকেমিস্ট্রিতে মেজর করছো, বাট বায়োকেমিস্ট্রি ইজ এ পার্ট অফ কেমিস্ট্রি। তো সেই ক্ষেত্রে সারা দুনিয়াতে আমরা যেই জিনিস, মানে খাওয়া থেকে শুরু করে খাওয়া, পড়া, ব্যবহার করা, যে কোনো জিনিস বলো না কেন, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি রিলেটেড টু দ্য কেমিস্ট্রি। তো আমরা তাহলে এই কেমিক্যাল কাইনেটিক্স যেটা পড়বো, এটা কেমিস্ট্রির একটা ব্রাঞ্চ অথবা ফিজিক্যাল কেমিস্ট্রির একটা ব্রাঞ্চ, যেখানে রিঅ্যাকশন রেট, সময়ের সাথে রিঅ্যাকশনটা কতটুকু পরিবর্তন হচ্ছে সেটা ডিটারমিন করে, তাহলে সেটা হলো কেমিক্যাল কাইনেটিক্স। আমরা একটু ডিটেলস পড়বো পরে। তারপরে আছে রিঅ্যাকশন রেট, রিঅ্যাকশন রেটটা কি, ইউনিটস অফ রেট কি, এগুলো। তারপরে অ্যাভারেজ রেট অফ রিঅ্যাকশন ইজ এ ফাংশন অফ টাইম। এটা যে কোনো রেট, শুধু অ্যাভারেজ রেট না, আসলে রেটটা বললেই আমরা বুঝবো যে এটা সময়ের সাথে এটা কতটুকু পরিবর্তন হচ্ছে বা চেঞ্জ কতটুকু হচ্ছে, দ্যাট ইজ দ্য ফাংশন অফ টাইম। তারপরে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিঅ্যাকশন, যে আমরা এভারেজ বললে আসলে পুরো রিঅ্যাকশনের চিত্রটা বোঝা যায় না, যে কখনো কখনো রিঅ্যাকশন রেটটা খুব ফাস্ট হয়, আবার কখনো কখনো খুব স্লো হয়। তাহলে এক্সাক্ট কোনো একটা মোমেন্টে তার রেটটা কত, সেটা যদি আমরা ডিটারমিন করতে চাই, দেন উই ক্যান ফাইন্ড আউট দ্য ইনস্ট্যান্টেনিয়াস রেট। মানে এট এনি সার্টেন পয়েন্ট, একটা নির্দিষ্ট সময়ে, মনে করো একটা রিঅ্যাকশন হতে আমাদের 200 মিনিট সময় লাগে, তার ভিতরে হয়তোবা ফার্স্ট সেকেন্ডে অথবা আফটার 10 সেকেন্ড অথবা এট 10 সেকেন্ড, হোয়াট ইজ দ্য রেট অফ দ্য রিঅ্যাকশন। তো এরকম করে আমরা বিভিন্ন সময়ে যে কোন রিঅ্যাকশন বা রিঅ্যাকশনটা কোন স্টেজে আছে সেটা বোঝার জন্য, যদি একটা নির্দিষ্ট সময়ে অথবা সার্টেন পিরিয়ড অফ টাইম অথবা একটা পারফেক্ট এক্সাক্ট টাইমে কত রেট আছে সেটা আমরা যদি বের করি, তাহলে সেটা হলো ইনস্ট্যান্টেনিয়াস রেট। সো let's start from the beginning. What we are going to learn about, what is chemical kinetics. Chemical kinetics যেটা বললাম যে একটা কেমিস্ট্রি অথবা ফিজিক্যাল কেমিস্ট্রির একটা ব্রাঞ্চ, যেখানে is known as reaction kinetics or chemical kinetics is the branch of physical chemistry that is concerned with the undergoing the rates of chemical reactions। কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশনে কত রিঅ্যাকশনটা কত দ্রুত অথবা কত স্লো হচ্ছে, বা সময়ের সাথে এর ইনভলভমেন্টটা কেমন, তাই ডিটারমিন করে আসলে এই যে কেমিক্যাল কাইনেটিক্স বা কাইনেটিক্স চ্যাপ্টার অথবা ব্রাঞ্চ। যে ফিজিক্যাল কেমিস্ট্রি অথবা কেমিস্ট্রির একটা ব্রাঞ্চ, যেটা আমাদের রিঅ্যাকশন, কোনো একটা রিঅ্যাকশন কত দ্রুত অথবা কত স্লো হবে, এবং সোজা কথায় সময়ের সাথে এর পরিবর্তনটা কি সেটা ডিটারমিন করে কেমিক্যাল কাইনেটিক্স। সো কেমিক্যাল কাইনেটিক্স ইনক্লুড ইনভেস্টিগেশন। কেমিক্যাল কাইনেটিক্স কি কি বিষয় নিয়ে আলোচনা করে সেগুলো যদি আমরা দেখি, chemical kinetics includes investigations of how experimental conditions influence the speed of a chemical reaction। মানে একটা রিঅ্যাকশনের যতগুলো কন্ডিশন থাকতে পারে, টেম্পারেচার, প্রেসার,
তারপরে আরো আছে কি ক্যাটালিস্ট, তারপরে নাম্বার অফ মলিকিউলস, কনসেন্ট্রেশন। তো এরকম কতগুলো প্যারামিটার আছে। এই যে ইনভেস্টিগেশন এক্সপেরিমেন্টাল কন্ডিশনস, এই যে কন্ডিশন গুলো বলে দিছে, এই কন্ডিশন একটা পরিবর্তন করলে তার রিঅ্যাকশন রেটটা অথবা স্পিডটা কিভাবে পরিবর্তন হয় সেইটা ডিটারমিন করে এই যে কেমিক্যাল কাইনেটিক্স অথবা ইনভেস্টিগেট করে। তো তারপরে আর হচ্ছে কি and yield information about the reactions mechanism and transition states, মানে রিঅ্যাকশনটা আসলে কিভাবে হচ্ছে, কত দ্রুত হচ্ছে, কত স্লো হচ্ছে, অথবা রিঅ্যাকশনটা কোন রিঅ্যাকশনটা পার্টিসিপেট করছে, কোনটা পার্টিসিপেট করছে না, বা কত মলিকুল পার্টিসিপেট করছে, কত সময় ধরে হচ্ছে, এভরিথিং রিলেটেড দ্য রেট অফ দ্য রিঅ্যাকশন। যে আসলে কোনো একটা ইওর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল, আমার কিচ্ছু করার নেই, আমি এখন ইউনিভার্সিটি আছি। Chemical kinetics include investigation of how experimental conditions influence the speed of chemical reactions and yield information about the reaction mechanism and transition state. আচ্ছা, ট্রানজিশন স্টেট সম্পর্কে তোমাদের কম বেশি একটু আইডিয়া আছে, অথবা আমরা আরো ডিটেইলস পড়বো যে ট্রানজিশন স্টেটটা কি। যে কোনো একটা বিক্রিয়ায় যে আসলে যখন একটা রিঅ্যাক্ট্যান্ট থেকে একটা প্রোডাক্ট তৈরি হয়, তার মাঝামাঝি একটা অবস্থা, যেই একটা এটা এনার্জেটিক্যালি খুব হাই হয়ে থাকে নরমালি, যে এই যে ইট ইজ নাইদার ইন রিঅ্যাক্ট্যান্ট অর নট ইন প্রোডাক্ট, মানে এই যে লেভেলটা মনে করো এরকম একটা কার্ভ অথবা একটা পাহাড়, পাহাড়ের একদম টপ, আমরা যে বিভিন্ন সময় মাউন্ট এভারেস্টের কথা বলি যে ওই টপে মানুষ গেছে, অথবা আমাদের দেশে যদি ছোট ছোট পাহাড় বা টিলা যেগুলো আছে তার টপে যদি উঠে, তাহলে এই টপটা হলো আমাদের ট্রানজিশন স্টেট। তুমি এখান থেকে বামে যাও বা ডানে যাও, সামনে যাও পিছনে যাও, যেদিকে যাও না কেন, এটা কি হবে যে আইদার ইউ আর গোয়িং টু দ্য রিঅ্যাক্ট্যান্ট অর আইদার ইউ আর গোয়িং টু প্রোডাক্ট। তাহলে এই যে অবস্থাটা, এর যে দুই দিকে, এটা নাইদার প্রোডাক্ট নর রিঅ্যাক্ট্যান্ট, তাহলে এখান থেকে তুমি একটু বাঁদিকে গেলে অথবা একটু লেফটে গেলে, সেক্ষেত্রে রিঅ্যাকশনটা কি হচ্ছে যে ইট ক্যান বি গো টু প্রোডাক্ট অর ইট ক্যান মুভ টু রিঅ্যাক্ট্যান্ট। তাহলে এই যে অবস্থাটা, এটাকে আমরা বলি ট্রানজিশন স্টেট। সো ট্রানজিশন স্টেট গুলো আমরা হয়তো বা দেখাতে পারি, আমি বিভিন্ন ক্যালকুলেশন করেছি, সেগুলো হয়তো দুই একটা তোমাদেরকে দেখাবো, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কনস্ট্রাকশন অফ ম্যাথামেটিক্যাল মডেলস, যে আসলে একটা রিঅ্যাকশন কত দ্রুত হচ্ছে অথবা কত স্লো হচ্ছে, কোন কয়টা মলিকুলের উপর এটা ডিপেন্ডেন্ট, নাম্বার অফ মলিকুলস কত, এইসব হিসাব করে আমরা থিওরিটিক্যালি বিভিন্ন ধরনের মডেলও করতে পারি, তৈরি করতে পারি। যেমন আমি দুই তিনটা মডেল সম্পর্কে জানি যেগুলো আমি ব্যবহার করেছি, যে আসলে রিঅ্যাকশন রেটটা, যে এই মানে আমরা কলিশন থিওরির কথা বলবো, সেই কলিশন থিওরিও কিন্তু এই যে কেমিক্যাল কাইনেটিক্স এর ডিসকাশনের বিষয়। মানে এগুলো হলো বিভিন্ন ধরনের মডেল, যে একটা রিঅ্যাকশন হতে গেলে অথবা রিঅ্যাকশনটা আমরা কিভাবে এক্সপ্লেইন করতে পারি। যে আমরা যখন এই যে এখন পড়ছি যে আসলে কলিশন থিওরিটা কি, মানে দুইটা মলিকুল যদি রিঅ্যাকশন করে তাহলে কি হতে হবে, দুইটা মলিকুল, একটা মলিকুল আর একটা মলিকুলের সাথে ধাক্কা ধাক্কি বা কলিশন হতে হবে, পারফেক্ট কলিশন হতে হবে। যদি কলিশন না হয় তাহলে দেয়ার উইল বি নো প্রোডাক্ট, মানে সেখানে কোনো রিঅ্যাকশন হবে না। তো এই যে এফিসিয়েন্ট কলিশন যত বেশি হবে, রেট অফ রিঅ্যাকশন তত বেশি হবে। এই যে একটা আইডিয়া দ্যাট কেম ফ্রম কেমিক্যাল কাইনেটিক্স, অর specifically we can consider the rate this theory as collision theory। তাই সেই ক্ষেত্রে আমরা এগুলো সম্পর্কে আরো পড়বো। সো that are the contents of chemical kinetics। chemical kinetics এর বিষয় যেগুলো, chemical kinetics যেগুলো নিয়ে ডিসকাস করে সেগুলো এইগুলো। তাহলে এখন আমরা চলে যাই what is the reaction rate। যে কোনো একটা রিঅ্যাকশন যদি আমরা কনসিডার করি, তাহলে সেই রিঅ্যাকশনে কতগুলো রিঅ্যাক্ট্যান্ট থাকে, কতগুলো প্রোডাক্ট থাকে, মাঝখানে আমরা ইকুয়াল সাইন দেই অথবা অ্যারো সাইন দেই, যে আসলে যদি ব্যালেন্স করা থাকে তাহলে ইকুয়াল সাইন দিতে পারি, আর যদি ব্যালেন্স করা না থাকে তাহলে আমরা অ্যারো সাইন দিই। তাহলে আসলে একটা রিঅ্যাকশন মানে কি? রিঅ্যাকশন মানে হলো যে কতগুলো রিঅ্যাক্ট্যান্ট তার সাথে বিক্রিয়া করে, নিজেদের মধ্যে বিক্রিয়া করে, হয়তোবা কখনো কখনো কিছু রিঅ্যাকশন কন্ডিশন আমাদেরকে ইউজ করতে হয়, সেটা টেম্পারেচার, প্রেসার, ক্যাটালিস্ট অর এনি আদার থিংস। সো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই যে কেমিক্যাল রিঅ্যাকশন আছে,
যে আসলে একটা রিয়াকশনে যতগুলো মলিকুল আছে তারা বিক্রিয়া করে নতুন একটা প্রোডাক্ট তৈরি করবে। তাহলে এটা হলো আমাদের কেমিক্যাল রিয়াকশন। তাহলে এটা সময়ের সাথে যে কোনো একটা আইদার রিয়াক্ট্যান্ট অর প্রোডাক্ট এর কতটুকু পরিবর্তন হচ্ছে, দ্যাট ইজ দ্য রিয়াকশন রেট। তাহলে এই যে একটা রিয়াকশন দেখো, এই যে হাইড্রোজেন পারঅক্সাইড এটা ডিকম্পোজ হয়ে ওয়াটার মলিকুল এবং অক্সিজেন গ্যাস তৈরি করলো। তাহলে এই যে এখানে আমাদের আছে হাইড্রোজেন পারঅক্সাইড হলো রিয়াক্ট্যান্ট। তাহলে সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে এই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন যে ঘনমাত্রা, সময়ের সাথে সাথে রিয়াক্ট্যান্টের ঘনমাত্রা কতটুকু কমছে, অথবা সময়ের সাথে সাথে প্রোডাক্টের ঘনমাত্রা কতটুকু বৃদ্ধি পাচ্ছে, দ্যাট ইজ দ্য রেট অফ দ্য রিয়াকশন। তাহলে আমরা কেন বলছি এখানে সময়ের সাথে সাথে রিয়াক্ট্যান্টের ঘনমাত্রা কমছে, কারণ হলো কি, যখন আমরা একটা রিয়াকশন শুরু করি সেই মুহূর্তে থাকে শুধুমাত্র রিয়াক্ট্যান্ট, দেয়ার ইজ নো প্রোডাক্ট। তাহলে রিয়াক্ট্যান্ট গুলো একটা সময় বিক্রিয়া করে কিছু পরিমাণ প্রোডাক্ট তৈরি করে। তাহলে এট দ্য বিগিনিং অফ এ রিয়াকশন দ্য কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ইজ জিরো, আর বিক্রিয়ার শুরুতে কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট ইজ ম্যাক্সিমাম। তাহলে সময়ের সাথে সাথে কি হবে, যে কোনো একটা রিয়াকশনের যদি রিয়াক্ট্যান্টের কথা চিন্তা করি, দেন সময়ের সাথে সাথে কি হবে, ওই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে, সরি, এবং প্রোডাক্টের ঘনমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। তাহলে আলটিমেটলি আমরা দুইটা কিন্তু একই জিনিসই পাবো, যে প্রথম যেভাবে বৃদ্ধি পাবে, মানে প্রোডাক্টের ঘনমাত্রা যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেটাই আসলে যতটুকু রিয়াকশন করছে, রিয়াকশন করে যতটুকু রিয়াক্ট্যান্ট ডিক্রিজ করছে ঠিক ততটুকু প্রোডাক্ট পাচ্ছি। তাহলে এই দুইটা টার্ম কিন্তু একই জিনিস, শুধুমাত্র আমরা কিভাবে এক্সপ্রেস করছি। যদি রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন চেঞ্জ বলে থাকি, দেন উই হ্যাভ টু ইউজ এ নেগেটিভ সাইন বিফোর দিস। হিয়ার এখানে দেখো, রেট অফ দিস রিয়াকশন ইন টার্মস অফ রিয়াক্ট্যান্ট যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে একটা মাইনাস সাইন দিতে হবে, মাইনাস দিস ইজ দ্য চেঞ্জ ডেল্টা। ডেল্টা মানে হলো পরিবর্তন বা চেঞ্জ, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন পারঅক্সাইড। আর এই টুটা আমরা পরে আমরা বলি, যে এখানে শুধু পাওয়ার টুটাকে আমি পাওয়ার হিসেবে লিখেছি, সো এটা আমরা একটু পরে বলবো। আপাতত তোমরা চিন্তা করো যে the concentration of hydrogen peroxide, so the rate of change of hydrogen peroxide, concentration of hydrogen peroxide, এটা হলো এইটা। আর হলো কি, দিস ইজ দ্য টাইম, যে কতটুকু সময়ে 1 সেকেন্ড থেকে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড সময়ের মধ্যে এর ঘনমাত্রার কতটুকু পরিবর্তন হলো, রিয়াক্ট্যান্টের ঘনমাত্রা কতটুকু পরিবর্তন হলো, তাকে বলা হচ্ছে যে চেঞ্জ ইন the rate of the reaction. আবার যদি আমরা প্রোডাক্টের কথা বলি, এই রিয়াকশনে আমরা দেখতে পাচ্ছি কি, ওয়াটার এন্ড অক্সিজেন এই দুইটা হলো আমাদের প্রোডাক্ট। তো সেক্ষেত্রে এখন আমরা এই দুইটা প্রোডাক্টের ঘনমাত্রা যে কোনো একটা রেসপেক্টেও বলতে পারি, যে এখানে যদি আমরা বলি যে ওয়াটারের ঘনমাত্রা কতটুকু বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই যে ওয়াটারের ঘনমাত্রা কতটুকু বৃদ্ধি পাচ্ছে সেটা যদি বলতাম with respect to water molecule, in that case we write down এই অক্সিজেনটা তখন আর আমরা লিখবো না। তাহলে সেই ক্ষেত্রে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ ওয়াটার ইন টার্মস অফ ওয়াটার, তাহলে এই যে ওয়াটারের ঘনমাত্রার যে পরিবর্তন হচ্ছে, তাহলে এইখানে কিন্তু আমাদের আর পজিটিভ সাইন নেগেটিভ সাইন দিতে হবে না, কারণ এটা আমরা শুরু থেকে আস্তে আস্তে পজিটিভলি বৃদ্ধি পাচ্ছে, সময়ের সাথে সাথে কতটুকু বৃদ্ধি পাচ্ছে, তাহলে দ্যাট ইজ এ পজিটিভ নাম্বার। সো যদি সেকেন্ড কোন টাইম থেকে ইনিশিয়াল টাইম থেকে ফাইনাল টাইম, এটা যদি ডিফারেন্সটা বের করতে চাই, তাহলে কি হবে, ফাইনাল কনসেন্ট্রেশন মাইনাস ইনিশিয়াল কনসেন্ট্রেশন, এইটা করলে তা সেক্ষেত্রে ফাইনাল কনসেন্ট্রেশন একটা বিগার নাম্বার বা পজিটিভ নাম্বার হবে, ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা একটা স্মলার নাম্বার, অথবা ইট ক্যান বি জিরো। সো সময়ের পরিবর্তন, যে ইনিশিয়াল টাইম থেকে মানে ফাইনাল টাইম থেকে ইনিশিয়াল টাইম এই সাবট্রাক্ট করলে আমরা পাবো কি, একটা পজিটিভ নাম্বার। সো
সময়ের সাথে যদি আমরা প্রোডাক্টের ঘনমাত্রার পরিবর্তনটা বের করি তাহলে আমরা পাবো কি যে রিঅ্যাকশন রেট ইন টার্মস অফ এনি স্পেসিফিক প্রোডাক্ট। তো সেক্ষেত্রে আমি এখানে এটাকে এই টার্মটা বাদ দিয়েও দিতে পারি যদি আমি কনসিডার করি ইন টার্মস অফ জাস্ট ওয়ান প্রোডাক্ট। তো আমরা এভাবে বলতে পারি, এটাকে ক্যান্সেল করে দিলাম। সো দ্যাট ক্যান বি ওকে। তাহলে রিঅ্যাকশন রেটটা কি, জাস্ট রিমেম্বার করো যে কোনো একটা রিঅ্যাকশনে আইদার রিঅ্যাক্ট্যান্ট অর প্রোডাক্ট এর ঘনমাত্রা সময়ের সাথে কিভাবে পরিবর্তন হচ্ছে। দ্যাট মিন্স চেঞ্জ ইন কনসেন্ট্রেশন আইদার ফর রিঅ্যাক্ট্যান্ট অর প্রোডাক্ট উইথ টাইম ইজ নোন অ্যাজ দ্য রিঅ্যাকশন রেট। তাহলে এটাকে সংক্ষেপে আমরা এভাবে লিখতে পারি, রেট ইকুয়াল চেঞ্জ ইন কনসেন্ট্রেশন। এই যে স্কয়ার ব্র্যাকেট, এই যে স্কয়ার ব্র্যাকেটটা নেওয়া হয়েছে, এই ব্র্যাকেটটার মানে হলো কনসেন্ট্রেশন, এটাকে এক্সপ্রেস করা হয় কনসেন্ট্রেশন দিয়ে। তাহলে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন, আর এই ভিতরে যে আমরা সিম্বল গুলো লিখবো সেটা হলো কোন স্পেসিফিক কম্পোনেন্টের কথা বলছি। সো স্পেসিফিক কম্পোনেন্টের রিঅ্যাকশন কনসেন্ট্রেশনের পরিবর্তনটা বা ঘনমাত্রার পরিবর্তন এট ডেল্টা টাইম ডিভাইডেড বাই ডেল্টা টাইম, দ্যাট ইজ দ্য চেঞ্জ ইন টাইম। যে সময়ের একটা নির্দিষ্ট সময় পরিবর্তনের সাপেক্ষে ঘনমাত্রার কতটুকু পরিবর্তন হচ্ছে তার রেশিও যদি আমরা বের করি, দ্যাট ইজ দ্য রেট অফ এ রিঅ্যাকশন। ইট ক্যান বি রিপ্রেজেন্টেড ফর এ রিঅ্যাক্ট্যান্ট অর ইন কেস অফ এ প্রোডাক্ট। সো যদি আমরা রিঅ্যাক্ট্যান্টের কথা চিন্তা করি তাহলে ইন কেস অফ রিঅ্যাক্ট্যান্ট the rate of the reaction would have a minus sign because with time the concentration of the reactant is decreasing. So if we subtract the concentration, initial concentration from the final concentration, তাহলে আমরা একটা নেগেটিভ ভ্যালু পাবো, কারণ ইনিশিয়াল কনসেন্ট্রেশন রিঅ্যাক্ট্যান্টের জন্য সবচেয়ে বেশি থাকে আর একটা নির্দিষ্ট সময় পরে দ্যাট মিন্স ফাইনাল কনসেন্ট্রেশন এটা কম থাকবে। সো we will get a negative value, but the rate is a positive value or rate is a positive number. So এটা যদি আমরা এই করি সেই ক্ষেত্রে আমরা কি করব যে এর কনসেন্ট্রেশনটা সরি যখন আমরা রিঅ্যাক্ট্যান্টের রেসপেক্টে রেট বের করব, then we will add one minus sign before the equation, তাহলে এটা হলো আমাদের রিঅ্যাকশন রেট। ওকে, তাহলে এখন ইউনিটস অফ রেট, যে একটা বিক্রিয়া যে রেট আমরা যদি বের করি তাহলে সেই রেটের ইউনিটটা কি, এককগুলো কি। খুবই সহজ, তোমরা এইখানে ঘনমাত্রার একক জানো, এই যে রেট ইকুয়াল এই ইকুয়েশনটা যদি মনে থাকে তাহলে তোমরা তার এই রেটের এককও বলতে পারবা। সেটা কিভাবে সম্ভব, এই যে ঘনমাত্রা এখানে আছে ঘনমাত্রা দ্যাট মিন্স কনসেন্ট্রেশন, তাহলে কনসেন্ট্রেশনের ইউনিট কি, কখনো হয় মোল পার লিটার, কখনো হয় সিএম কিউব পার কি হয় না সরি মোল পার সিএম কিউব অথবা ডিএম কিউব, এরকম বিভিন্ন ধরনের আমরা ইউনিট ব্যবহার করতে পারি। আর সময়কে সময়কে কখনো কখনো আমরা সেকেন্ডে, কখনো মিলি সেকেন্ডে অথবা কখনো মাইক্রো সেকেন্ডে, ইট ডিপেন্ডস অন। তো নরমালি আমরা বলে থাকি যে পার সেকেন্ড, মানে এক সেকেন্ডে কতটুকু পরিবর্তন হচ্ছে। তাহলে এখন এইখানে আমাদের ঘনমাত্রার যে একক নিবা এবং সময়ের যে একক নিবা, এই দুইটা একককে যদি একটা জিনিসের ঘনমাত্রার একককে যদি সময়ের একক দিয়ে ডিভাইড করে দেওয়া হয়, দেন ইউ উইল গেট দ্য ইউনিট অফ দ্য রেট। ঠিক তাই এইখানে যদি আমরা বলি যে যে কোনো একটা রিঅ্যাকশনের ক্ষেত্রে তাহলে মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড, সেটা কি করে হলো, মোল পার লিটার হলো ঘনমাত্রা, আর পার সেকেন্ড, সেকেন্ড মানে এই যে এখানে এই যে সময়ের ঘন এই ছিল একক ছিল, তাহলে মোল পার লিটার এটা হলো আমাদের নরমাল যে মোলারিটি, মোল পার লিটার এটা হলো ঘনমাত্রার একক বা কনসেন্ট্রেশনের একক, আর সময়ের একক হলো সেকেন্ড। সো দ্য ইউনিট ফর দ্য রেট উড বি মোল পার লিটার পার সেকেন্ড। তো এখানে মনে করো না এই যে মোল পার লিটার পার সেকেন্ড, এই সেকেন্ডটা কিন্তু এই লিটারের সাথে এই যে এইখানে একটা ব্র্যাকেট দিলে ভালো হতো, সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হয় যে এই লিটার এবং এই সেকেন্ড দুইটা কিন্তু একই রকম। তো সেক্ষেত্রে আমরা শুধু মানে এই সেকেন্ডে ইউজ করব
এটা কিন্তু না, আমি বলেছি যে সময়ের একক আমরা বিভিন্ন সময়, এই দেখো কখনো ছোট একক কখনো বড় একক ব্যবহার করি, যে এই যে কখনো কখনো লিটার পার মিনিট, লিটার পার সেকেন্ড, লিটার পার আওয়ার, এটা হলো কনসেন্ট্রেশন, এবং এই যে হলো আমাদের হিসেব। তাহলে বিভিন্ন ভাবে কিন্তু আমরা ইউনিট ইউজ করতে পারি। তবে মনে রাখবা যে ঘনমাত্রার একককে আমাদের যদি সময়ের একক দিয়ে ডিভাইড করে দেওয়া হয়, তাহলে যে ইউনিটটা পাওয়া যাবে দ্যাট ইজ দ্য ইউনিট ফর দ্য রেট অফ রিয়াকশন। কোন একটা রিয়াকশনের এই হলো যে রেট। এরপরে আছে একটা, দেখো এক্সাম্পল আছে যে আমরা এই দেখো একটা রিয়াকশন, এই যে রিয়াকশনটা বলেছিলাম যে হাইড্রোজেন পারঅক্সাইড থেকে ওয়াটার এবং অক্সিজেন গ্যাস এটা তৈরি হচ্ছে। তাহলে এর বিভিন্ন সময়ের ইনফরমেশন দেওয়া আছে যে এই রিয়াক্ট্যান্ট হাইড্রোজেন পারঅক্সাইড এর ঘনমাত্রা এট টাইম 0 অথবা 0 সেকেন্ড অথবা 0 আওয়ার, তাহলে যে কথাই বলি না কেন 0 সেকেন্ডে তার ঘনমাত্রা, দ্যাট মিন্স হাইড্রোজেন পারঅক্সাইডের কনসেন্ট্রেশন দেওয়া আছে 1 মোল পার লিটার অথবা 1 মোল, 1.000 মোল। তাহলে এরপরে দেওয়া আছে কি অন্য আর একটা সময়ে 6 ঘন্টা পরে অথবা 2.16 ইন্টু 10⁴ সেকেন্ড, এই সময়ে এই হাইড্রোজেন পারঅক্সাইডের ঘনমাত্রা দেওয়া আছে 0.5 মোল। মানে এটা ইনিশিয়ালি ছিল, আমি বলেছি যে যখন কোনো একটা রিয়াকশন শুরু হয় সেই মুহূর্তে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম। তাহলে at time 0 the concentration of the reactant is maximum and with time if the reaction proceeds, যদি রিয়াকশনটা হয় তাহলে সময়ের সাথে সাথে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে দেখো এখন এটা ছিল 0 সেকেন্ড টাইমে বা একদম এট দ্য বিগিনিং, যখন আমরা কোনো একটা রিয়াকশন করি প্রসিড করি, তাহলে এট দ্য বিগিনিং আর তুমি যদি স্টপওয়াচ শুরু করলা, যেই মুহূর্তে শুরু করলা সেই মুহূর্তে তার ঘনমাত্রা কত ছিল সেটা আমরা এখানে দেখলাম যে 1.00 মোলার। ওকে, তারপরে 6 ঘন্টা পরে অথবা 6 ঘন্টাকে তোমরা এইভাবে টাইম সেকেন্ডেও নিতে পারো, কারণ আমরা ইউনিটটাকে সেকেন্ডে অথবা ঘন্টায় যেভাবে ইউনিট করি না কেন একই জিনিস। তাহলে সেক্ষেত্রে 6 ঘন্টা পরে এর হাইড্রোজেন পারঅক্সাইডের ঘনমাত্রা হলো 0.5 মোলার, 12 ঘন্টা পরে 0.25, 18 ঘন্টা পরে 0.125 এন্ড 24 ঘন্টা পরে মানে সারা দিন পরে যদি আমরা দেখি তাহলে তার ঘনমাত্রা আরো কমে গেল। তাহলে এখন এখানে দেখতে পাচ্ছি কি যে সময়ের সাথে সাথে এই যে রিয়াকশন হাইড্রোজেন পারঅক্সাইডের ঘনমাত্রা আস্তে 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 কমছে, এবং একটা জায়গায় দেখো এখানে কিন্তু ঘনমাত্রা অনেক বেশি থাকার কারণে এটা অনেক বেশি ডেন্স দেখাচ্ছে, বা এটা গাঢ়ত্ব বা ঘনত্ব অনেক বেশি কালারফুল দেখাচ্ছে, আর এটা একদম লাইট। তার মানে আমরা এখানে আসলে কালারের ইন্টেন্সিটি দিয়ে বোঝাতে চাচ্ছি যে আসলে এর ঘনমাত্রার পরিবর্তন হয়েছে। সো এট দ্য বিগিনিং দ্য কনসেন্ট্রেশন অফ দিস এন্ড তারপরে আস্তে আস্তে সময়ের সাথে সাথে ঘনমাত্রা কমছে। তাহলে এখানে 5টা ডেটা বা 5টা ডিফারেন্ট টাইমে আমাদের কনসেন্ট্রেশনের ভ্যালু দেওয়া আছে এই যে রিঅ্যাক্ট্যান্ট বা হাইড্রোজেন পারঅক্সাইডের। তাহলে এখন এইখান থেকে আমরা একটা নির্দিষ্ট সময়ে আমরা এই বিক্রিয়ার জন্য রিঅ্যাকশন রেটটা বের করতে পারি কিনা। যদি আমরা বলি যে এই যে সময়ে প্রথম 6 ঘন্টায় রিঅ্যাকশন রেটটা কত, তাহলে আমাদের সময়ের পরিবর্তন, আমরা যে ইকুয়েশনটা শিখেছি এখানে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই দ্য চেঞ্জ ইন টাইম, তাহলে সময়ের পরিবর্তন আর এটা হলো চেঞ্জ ইন কনসেন্ট্রেশন। সো কনসেন্ট্রেশন বা ঘনমাত্রার পরিবর্তনটা কত হলো সেটা আমরা একটু এখান থেকে হিসাব করে বের করি। যে দেখো তাহলে ইনিশিয়ালি কনসেন্ট্রেশন ছিল 1 মোলার, তাহলে 6 ঘন্টা পরে কনসেন্ট্রেশন হলো 0.5 মোলার। সো দ্য চেঞ্জ ইন কনসেন্ট্রেশন ফর দিস হাইড্রোজেন পারঅক্সাইড উইথ 6 আওয়ার্স, মানে 6 ঘন্টা সময়ে এর ঘনমাত্রার পরিবর্তন হলো 0.5 মাইনাস 1, তাহলে ঘনমাত্রার পরিবর্তন হলো -0.5। ওকে, তাহলে যেহেতু আমরা কনসেন্ট্রেশনটা বলেছি কি রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন, সো আমরা যখন রিঅ্যাকশন রেটটা বের করব তখন আমাদেরকে কি একটা মাইনাস সাইন দিতে হবে। আমি এই যে এখানে মাইনাস সাইন দিয়েছি, সো মাইনাস সাইনটা আমরা ইউজ করব। তাহলে এইখানে একটা মাইনাস হলো আর এইখানে আসলে কত -0.5। ওকে,
তাহলে ওই মাইনাস আর এই মাইনাসে ক্যান্সেল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা পাচ্ছি কি জাস্ট তখন 0.5। আর ডিটি বা চেঞ্জ ইন টাইম কতটুকু হলো, এখানে আমাদের এটা ছিল 0 সেকেন্ড আর এটা হলো 2.16 ইন্টু 10⁴ সেকেন্ড। তাহলে এই দুইটা সময়ের ডিফারেন্স জাস্ট 2.16 ইন্টু 10⁴। তাহলে এখন আমাদের সময়ের পরিবর্তন হলো 2.16 ইন্টু 10⁴, আর ঘনমাত্রার পরিবর্তন হলো 0.5। So the rate of the reaction is 0.5 divided by 2 into 10⁶, sorry 2.16 into 10⁴। সো এটাকে যদি ডিভাইড করা হয় তাহলে এই যে হলো আমাদের চেঞ্জ ইন কনসেন্ট্রেশন, সরি চেঞ্জ ইন টাইম, আর দিস ইজ দ্য চেঞ্জ ইন কনসেন্ট্রেশন বা ঘনমাত্রার পরিবর্তন। তাহলে আমরা এই টাইম কনসেন্ট্রেশন এই ভ্যালুটাকে যদি আমাদের টাইম দিয়ে ডিভাইড করে দেই, then you will get the rate for this reaction 2.31 into 10⁻⁻5। তাহলে আমাদের যতগুলো ইনফরমেশন দেওয়া আছে, আমরা যদি এই সময়ের 12 ঘন্টা থেকে 18 ঘন্টার মধ্যে ঘনমাত্রার পরিবর্তন কত অথবা এই সময়ে রিঅ্যাকশন রেটটা কত, সেটা যদি আমরা এস্টিমেট করতে চাই, তাহলে কি করব, টাইমের ডিফারেন্স কত 18 - 12 আওয়ার্স, অথবা এই যে টাইমটা দেওয়া আছে 6.48 into 10⁴ মাইনাস 4.32 into 10⁴। তাহলে সময়ের ডিফারেন্স বা ডিটি ইকুয়াল এটা হবে, আর ঘনমাত্রার পরিবর্তন হলো 0.125 মাইনাস 0.250। তো সেটা হলো আমাদের ঘনমাত্রার পরিবর্তন। সো তখন আমরা কি করব, ওই ভ্যালু দিয়ে এই যে এটা থেকে 0.125 আর এটাকে 2.16 এরকম করে যদি আমরা বের করি, তাহলে একই জিনিস একইভাবে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো এই যে ইনিশিয়ালি প্রথম এই টাইম দুইটার মধ্যে যে প্রথম 6 ঘন্টায় রিঅ্যাকশন রেট 2.31 into 10⁻⁻5, তারপরেরটা পরবর্তী 6 ঘন্টা সেখানে রিঅ্যাকশন রেট কত 1.16 10⁻⁻5। তার মানে কি এইখানে রিঅ্যাকশন রেটটা বেশি ছিল, তারপরে রিঅ্যাকশন রেট আরো কমে গেছে, এর পরবর্তী আরো 6 ঘন্টা 12 থেকে 18, তাহলে এটা আসলো 0.579, মানে এটা 1 এর থেকেও কম। তার মানে কি আসলে হওয়া উচিত ছিল 5.7 into 10⁻⁻6 হিসেবে লিখতে পারতাম আমরা, বাট আমরা সবগুলোর এইগুলো পাওয়ারটাকে সেম রেখেছি এবং এই ডেসিমাল গুলো আস্তে আস্তে চেঞ্জ করছি। তাহলে যেভাবে আসলে পরিবর্তন হচ্ছে ক্যালকুলেট করে যে ভ্যালু গুলো পাচ্ছে সেগুলোই আমরা এখানে দিচ্ছি। সো দেখা যাচ্ছে কি এই যে প্রথম যে টাইমটা বা রিঅ্যাকশনের শুরুর দিকে রিঅ্যাকশন রেটটা, দ্যাট মিন্স ফরওয়ার্ড রেটটা অনেক বেশি থাকে এবং ব্যাকওয়ার্ড রেট তো আমাদের এখানে হিসাব করছি না আপাতত, তো সে কারণে আমরা বলি যে রিঅ্যাকশনের শুরুর দিকে নাম্বার অফ মোলস অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট ইজ মোর, সো দ্য কলিশন ইজ মোর। আমরা কলিশন থিওরি যখন পড়বো তখন আরো ভালো করে বলবো। সো এখন দেখতে পাচ্ছি কি যে সময়ের শুরুর দিকে অথবা বিক্রিয়ার শুরুর দিকে রিঅ্যাকশন রেটটা অনেক বেশি থাকে এবং বিক্রিয়ার শেষের দিকে রিঅ্যাকশন রেটটা আস্তে 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 কমতে থাকে। সো এই ক্ষেত্রে আমাদের দেখো এর একটা গ্রাফ হবে এইরকম একটা, না এখানে গ্রাফটা কই, এই যে এইরকম একটা গ্রাফ হবে যে সময়ের সাথে সাথে যদি আমরা বলি কনসেন্ট্রেশন পরিবর্তন হয় সেক্ষেত্রে আমরা ঘনমাত্রা এরকম একটা কার্ভ পাবো। এনিওয়ে আমরা একটু পরে দেখাচ্ছি। তাহলে হোয়াট ইজ দ্য এভারেজ রেট অফ অ্যাপিয়ারেন্স অফ অক্সিজেন ফ্রম 0 সেকেন্ড টু 2.16 into 10⁴ সেকেন্ড। তাহলে এটা কিন্তু অলরেডি আমরা ক্যালকুলেট করেছি এই স্লাইডটা, এখানে অলরেডি আমরা ক্যালকুলেট করেছি, যেটা আমাদের এখানে পরবর্তী স্লাইডে এখানে কোশ্চেন হিসেবে ছিল। সো এই সময় থেকে মানে 0 সেকেন্ড থেকে শুরু করে এই সেকেন্ড বা 2.16 into 10⁴ সেকেন্ড অথবা 0 আওয়ার থেকে 6 আওয়ারের মধ্যে রেটটা কত অথবা ঘনমাত্রার পরিবর্তনের হারটা কেমন, মানে প্রতি সেকেন্ডে ঘনমাত্রা কতটুকু পরিবর্তন হয়, সেটাই হলো আমাদের রিঅ্যাকশন রেট, যেটা পাচ্ছি আমরা 2.31 into 10⁻⁻5 সেকেন্ড, সরি মোল পার লিটার পার সেকেন্ড। এই তাহলে এটা হলো এই যে ইউনিটটা আমরা ভ্যালুটা বের করেছি, এটা যদি তুমি ক্যালকুলেট করে বের করো, নিজে ক্যালকুলেট করো, তাও একই জিনিসই পাবা। সো এখন এভারেজ রেট অফ রিঅ্যাকশন ইজ এ ফাংশন অফ টাইম। এটা কি জিনিস যে আমরা এটা এভারেজ রেটটা বলতে আসলে বোঝাচ্ছি যে টোটাল রিঅ্যাকশনটা প্রসিড হতে যত সময় লাগে, তাহলে একটা রিঅ্যাকশন প্রসিড হতে টোটাল কতটুকু সময় লাগে সেই সময়ে ঘনমাত্রার যে পরিবর্তন
তাকে যদি আমরা টোটাল সময়ের পরিবর্তন দিয়ে ডিভাইড করি তাহলে যে ভ্যালুটা পাবো দ্যাট ইজ দ্য অ্যাভারেজ রেট অফ দ্য রিঅ্যাকশন। মানে একটা রিঅ্যাকশন ঘটতে আমরা এই যে আগে যে রিঅ্যাকশনটা দেখাইছি হাইড্রোজেন পারঅক্সাইড এটা, তাহলে এইখানে রিঅ্যাকশনটা আমরা দেখাচ্ছি, এখানে ডেটা আছে আমাদের 24 আওয়ার্স পর্যন্ত। তাহলে টোটাল সময়ের পরিবর্তনটা এখানে কত হলো 24 আওয়ার্স। তাহলে 24 আওয়ার্সে কনসেন্ট্রেশনের পরিবর্তন কত হলো 0.0625 মাইনাস 1। তার মানে কি এটা 0.925 এরকম কিছু, 0.925 মোল, এটা হলো মোল পার লিটার। এটার পরিবর্তন হচ্ছে 24 ঘন্টায় তার ঘনমাত্রা, আর টোটাল টাইম হলো 24 আওয়ার, যেটাকে আমরা যদি সেকেন্ডে কনভার্ট করি দেন দিস। সো এই যে টোটাল ঘনমাত্রার পরিবর্তন এবং টোটাল সময়ের যে পরিবর্তন, তাহলে এই দুইটা ইনফরমেশন থেকে কিন্তু আমরা এভারেজ রেট অফ দ্য রিঅ্যাকশন পেতে পারি। তাহলে লেট আস কনসিডার আরেকটা রিঅ্যাকশন আমরা দেখি। let us consider the reaction between carbon monoxide and nitrogen dioxide. এই যে একটা রিঅ্যাকশন আমরা এখানে কনসিডার করলাম, কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড এটা রিঅ্যাকশন করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে আর নাইট্রাস অক্সাইড তৈরি করে। আচ্ছা, the average rate of the reaction may be expressed as, তাহলে এই বিক্রিয়াটার এভারেজ রেটটা আমরা এই যে কোনো একটা কম্পোনেন্ট, যে আমি আগের রিঅ্যাকশন একটা দেখাইছিলাম সেখানে বলেছিলাম অক্সিজেনের কনসেন্ট্রেশন আমরা না বললেও চলবে, কারণ আমরা এখানে চাচ্ছি যে একটা প্রোডাক্টের অথবা একটা রিঅ্যাক্ট্যান্টের ঘনমাত্রার পরিবর্তন কতটুকু হচ্ছে তার রেসপেক্টে এর রেটটা কেমন, তাহলে সেটা আমরা এখানে দেখছি। সরি, সো কার্বন মনোক্সাইড, তাহলে the average rate of reaction may be expressed as rate equal minus change in concentration of carbon monoxide divided by delta T. সো সময়ের সাথে তার ঘনমাত্রার পরিবর্তন কতটুকু হচ্ছে সেটা হলো যে এই কার্বন মনোক্সাইডের ঘনমাত্রা কতটুকু পরিবর্তন হচ্ছে। তাহলে এটাকে আমরা ডেল্টা সিও ডিভাইড বাই ডেল্টা টি অথবা ডি অফ সিও ডিভাইড বাই ডেল্টা টি এভাবেও লিখতে পারি, যেভাবেই লিখি না কেন। তাহলে এইখানে আমাদের কয়েকটা ডেটা দেওয়া আছে বিভিন্ন সময়ে। টাইম 0 সেকেন্ডে কত, 0 সেকেন্ডে এই যে কার্বন মনোক্সাইডের কনসেন্ট্রেশন 0.1, তারপরে 10 সেকেন্ডে 0.067, 20 সেকেন্ডে 0.05, 30 সেকেন্ডে 0.04, 40 সেকেন্ডে 0.00033। আচ্ছা, তাহলে এই যে এটা হলো এক্সপেরিমেন্টাল রেজাল্ট, যে প্রতি 10 সেকেন্ড পর পর এর কনসেন্ট্রেশন বা এর ঘনমাত্রাটা মেপে দেখা হয়েছে যে কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা কতটুকু পরিবর্তন হচ্ছে। সো এইটা দেখে তাহলে এখন এখান থেকে আমরা the results of such, the concentration of carbon monoxide was found experimentally every 10 seconds. The results of such experiment are listed below. তাহলে এই যে রেজাল্ট গুলো আমরা যা পেলাম, এখন এখান থেকে দেখি as the reaction proceeds, যে এখন একটা নির্দিষ্ট সময়ে আমরা যদি একটা গ্রাফ প্লট করি যে কোনো একটা রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন সময়ের সাথে সাথে কতটুকু পরিবর্তন হচ্ছে, তাহলে 0 সেকেন্ডে কনসেন্ট্রেশন এত ছিল, 10 সেকেন্ডে এত, 20 সেকেন্ডে এত, 30 সেকেন্ডে এটা, 40 সেকেন্ডে এটা। তো সেই ক্ষেত্রে আমরা একটা যদি গ্রাফ প্লট করি কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, মানে এক্স অ্যাক্সিসে থাকবে কনসেন্ট্রেশন আর ওয়াই অ্যাক্সিসে থাকবে টাইম। তাহলে এরকম যদি একটা গ্রাফ প্লট করি তাহলে দেখা যাচ্ছে কি, দেখো এটা হলো 0 সেকেন্ডে, এটা 10 সেকেন্ডে, এটা 20 সেকেন্ডে, এটা 30 সেকেন্ডে, এটা 40 সেকেন্ডে। তার মানে সময়ের সাথে সাথে রিঅ্যাক্ট্যান্টের ঘনমাত্রা আস্তে 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 কমছে। কারণ এই যে কার্ভটা, এই যে ইয়েলো যে কার্ভটা দেখতে পাচ্ছি আমরা, তাহলে এই কার্ভটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে পরিবর্তন মানে কমছে, ভ্যালুটা ওয়াই এক্সিস এর ভ্যালু আস্তে 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 কমছে। So as the reaction proceeds, the concentration of carbon monoxide decreases rapidly in the initial stage of the reaction. So প্রাথমিক অবস্থায় এই জায়গাটাই কিন্তু মানে কনসেন্ট্রেশনটা অনেক বেশি র্যাপিডলি পরিবর্তন হচ্ছে। আবার এইখানে গিয়ে তাহলে এইটা যদি এইভাবে পরিবর্তন হতো তাহলে সেক্ষেত্রে আসলে গ্রাফটা একটু এই যে এই আরো বেশি শার্প হতো বা একদম মোটামুটি স্ট্রেট লাইনের মতো হতো, কিন্তু সময়ের সাথে সাথে তার
ঘনমাত্রা কমছে বা সময়ের সাথে সাথে রিঅ্যাকশন রেটটা কমছে, যে কারণে এটা স্ট্রেট লাইন না হয়ে একটু কার্ভ হয়ে উপরের দিকে উঠছে। আরো যদি বেশি সময় রিঅ্যাকশন রেটটা চিন্তা করা হয় তাহলে রিঅ্যাকশন রেটটা এইরকম, এই যে আমার এই যে মাউসটা দেখো এইরকম করে 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 তারপরে একটু প্রায় ফ্ল্যাট মতো হয়ে যাবে। So as the reaction proceeds, the concentration of carbon monoxide decreases rapidly in the initial stage of the reaction. Then the concentration of carbon monoxide decreases more and more slowly. তাহলে সময়ের সাথে 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 তাহলে কনসেন্ট্রেশনটা আস্তে 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 অনেক স্লোলি এটা পরিবর্তন হবে। So obviously the rate of the reaction is a function of time. So সেক্ষেত্রে যদি আমরা একটা নির্দিষ্ট সময়ে অথবা একটা টাইম পিরিয়ডের কথা বলি, এই প্রাথমিক যে প্রথম যে 10 সেকেন্ড সময় ছিল, এই 10 সেকেন্ড সময়ে রিঅ্যাকশন রেটটা কত সেটা যদি আমরা বের করি, এই যে আমাদের দেওয়া আছে এই ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে 0.06 মাইনাস 0.1, তাহলে এখানে এই দুইটা সাবট্রাক্ট করো, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন পাবা, আর দিস ইজ দ্য টাইম, তাহলে 10 সেকেন্ড সময়। তাহলে এই যে ঘনমাত্রার পরিবর্তন তাকে যদি এটা যদি আমরা একটু করে দেখি যে আসলে পরিবর্তনটা কতটুকু হচ্ছে, 0.06 মাইনাস 0.1, তাহলে 0.04 ডিভাইডেড বাই 10 যদি করা হয় তাহলে 0.004, তাহলে 0.004, তাহলে এই হলো আমাদের প্রথম 10 সেকেন্ডে এভারেজ রেট অফ রিঅ্যাকশন। কিন্তু যদি আমরা এই শেষের 10 সেকেন্ডে দেখি, মানে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডে, এই মুহূর্তে দেখো তাহলে রিঅ্যাকশন রেটটা কেমন হয় সেটা আমরা যদি বের করি, তাহলে এটা হলো, এটা এখানে বলা আছে দেখো এই যে, তাহলে এটা প্রথম ডি অফ সিও কোনটা, দা ওভার দা ফার্স্ট 10 সেকেন্ডস, তাহলে এখানে আমি কি ভুল করলাম, 0.004 0.003, এটা এরকম করে হলো কেন, 10 মাইনাস 0 তাহলে 10 হলো, তাই এটাকে ডিভাইড করলে 0.067। আচ্ছা আমার মোবাইলে মনে হয় ই আছে, ওই সায়েন্টিফিক ডেসিমাল প্লেস ই করছে না, যে কারণে আমরা এই ভ্যালুটা যেটা আছে, তাহলে জাস্ট সোজা কথাই কি, আমাদের এই যে ডেটা আছে এটার থেকে এইটা মাইনাস করো, তাহলে 10 মাইনাস 0 করো, তাহলে সেক্ষেত্রে প্রথম 10 সেকেন্ডে যে রিঅ্যাকশন রেটটা যা পাওয়া যাবে, পরবর্তী 10 সেকেন্ডে মানে লাস্টের 10 সেকেন্ডে যদি আমরা হিসাব করি 0.033 মাইনাস 0.040 ডিভাইডেড বাই আবার 10, তাহলে সেক্ষেত্রে এখানে দেখা যাবে কি যে রিঅ্যাকশন রেটটা আরো অনেক কম, যেটা আমরা আগের এক্সাম্পলেও দেখাইছি। ঠিক একই জিনিস যে সময়ের সাথে সাথে কি হচ্ছে যে রিঅ্যাকশন রেট, এই যে ডেল্টা চেঞ্জ ইন কনসেন্ট্রেশন, এখানে প্রাথমিক অবস্থায় দেখা যাচ্ছে কি ঘনমাত্রার পরিবর্তন, দেখো প্রথম 10 সেকেন্ডে ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে 0.033, আর এখানে আসছে লাস্টের 10 সেকেন্ডে ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে 0.007, তার মানে কি প্রায় কত 4 গুণ কম, তাই না? এটাকে যদি 7 দিয়ে বা 8 দিয়ে মাল্টিপ্লাই করা হয় মোটামুটি, তাহলে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে সেক্ষেত্রে আমরা এটা সরি 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 বা 5 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এটার কাছাকাছি পাই। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে ঘনমাত্রার পরিবর্তন এখানেও 10 সেকেন্ড, এখানেও 10 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ডে ঘনমাত্রার পরিবর্তন এখানে অনেক বেশি হচ্ছে, আর এইখানে 10 সেকেন্ডে ঘনমাত্রার পরিবর্তন অনেক কম হচ্ছে। সো দ্যাট আলটিমেটলি উই ক্যান সে দ্যাট দ্য রেট অফ দ্য রিঅ্যাকশন ইজ স্লোয়ার এট দ্য লঙ্গার টাইম, অথবা পরবর্তী কোনো সময়ে রেট অফ দ্য রিঅ্যাকশন ইজ ভেরি স্লো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে এভারেজ রেট, এই যে যেটা আমরা বের করলাম এটা হলো আমাদের এভারেজ রেট, যে প্রথম 10 সেকেন্ড, পরবর্তী 10 সেকেন্ড, অথবা মাঝের কোনো 10 সেকেন্ড, তাহলে এই যে একটা লঙ্গার পিরিয়ড অফ টাইম, এই সময়ে যে টাইম মানে রেটটা, এটা হলো আমাদের এভারেজ রিঅ্যাকশন রেট, এবং তাও কিন্তু সময়ের সাথে সম্পর্কিত, ইজ ফাংশন অফ টাইম, যে প্রথম দিককার যে সময়টা থাকবে সেই সময় রিঅ্যাকশন রেটটা বেশি থাকবে, পরবর্তী সময় রিঅ্যাকশন রেটটা অনেক কম থাকবে। সো the rate of the reaction is a function of time, or the average rate of reaction is a function of time. এখন আমরা যদি এটা যা দেখেছি, ওই যে সবকিছু এখানে বলা আছে যে কথাগুলো আমি বলেছি, সো ইনস্ট্যান্টানিয়াস রেট অফ রিঅ্যাকশন, এখন আমরা যদি এই আগের স্লাইডে দেখিয়েছি কি যে প্রথম 10 সেকেন্ডের বিক্রিয়ার হারটা কত,
দ্যাট মিন্স অ্যাভারেজ রেট অফ দ্য রিয়াকশন। কিন্তু এর ভিতরে যদি আমরা কোনো একটা পার্টিকুলার সেকেন্ডে, মনে করো 6 সেকেন্ড, মানে 6 সেকেন্ডে তার বিক্রিয়ার হারটা কত, দ্যাট মিন্স তাহলে 6 সেকেন্ডে পার্টিকুলারলি 6 সেকেন্ডে ঘনমাত্রার কতটুকু পরিবর্তন হয়েছে, এবং ওই সময় তাহলে আমাদের ওই 1 সেকেন্ড টাইম, তাহলে ওই 1 সেকেন্ড টাইমের ডিফারেন্সটা তো 1 সেকেন্ড, তাহলে সেক্ষেত্রে ওই 6 সেকেন্ডে পার্টিকুলারলি যদি বলি, তাহলে অথবা স্পেসিফিক ইভেন আরো শর্টার টাইম যদি বলি, ইফ দ্য টাইম ইজ কনসিডার্ড অ্যাজ ক্লোজ টু জিরো, মানে সময়টাকে যদি আমরা জিরোর কাছাকাছি কনসিডার করি, যে আসলে এইখানে যে টাইমটা আমরা পেলাম এভারেজ টাইম অথবা এভারেজ রেট অফ দ্য রিয়াকশন, এটা আসলে একটা মানে বড় একটা কনসেপ্ট, অথবা এটা আসলে সব সময় ক্লিয়ার আইডিয়া পাওয়া যায় না। যে এভারেজ যদি চিন্তা করি, হয়তো আমরা ধরে নিলাম যে একটা বিক্রিয়া শেষ হতে 24 ঘন্টা বা 48 ঘন্টা সময় লাগে, কিন্তু ইনিশিয়ালি ওইটা কত ভিগুরাস হতে পারে, সেটা ইনিশিয়াল রেটটা যদি আমরা ডিটারমিন না করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমাদের যে কোনো একটা রিয়াকশনের ইনস্ট্যান্টেনিয়াস বা তাৎক্ষণিক, সোজা কথায় যদি আমরা তাৎক্ষণিক বাংলায় বলি, স্পন্টেনিয়াস, সরি নট স্পন্টেনিয়াস, ইনস্ট্যান্টেনিয়াস, মানে একটা নির্দিষ্ট সময়ে একটা পার্টিকুলার টাইম, সেই সময়ে ঘনমাত্রার পরিবর্তনটা কতটুকু হয়েছে এবং সেই সময়ে তার রিয়াকশন রেটটা কত, এটা যদি আমরা মেজার করি, তাহলে সেটাকে বলা হবে ইনস্ট্যান্টেনিয়াস রেট। এবং সেইটাই কিন্তু আমাদের যে কোনো একটা বিক্রিয়া আসলে কত দ্রুত অথবা কত স্লো হচ্ছে, কোন অবস্থায় কোন সময়ে, সেটা খুব ভালোভাবে জানা যায়। The average rates obtained by finding the slope of the curve are not always useful, মানে আমরা এইখানে যে এই যে এখানে যদি তুমি একটা ই করো, তাহলে এটার স্লোপটা কিভাবে পাবো, এই যে y1 y2 আর x1 x2, তার মানে আমরা যদি এইখানে একদম পুরো বড় একটা লাইন ড্র করি, তাহলে সেইখান থেকে বা স্লোপ আঁকি, তাহলে তার যে ভ্যালু পাবো সেই স্লোপটাই হলো y ডেল্টা y ডিভাইড বাই ডেল্টা x অথবা dy বাই dx, এটা হলো আমাদের স্লোপ। দ্যাট ইজ দ্য অ্যাভারেজ রেট অফ দ্য রিয়াকশন, বাট that cannot be useful or that is not useful always. They cover a large time interval during which the rate of reaction changes significantly. অনেক সময় জুড়ে যেটা হয় আসলে সেটা আমরা অ্যাভারেজ রেটটা বলছি। সো এ বেটার ওয়ে টু এস্টিমেট দ্য রেট অফ রিয়াকশন ইজ টু মেক দ্য টাইম ইন্টারভাল অ্যাজ স্মল অ্যাজ পসিবল, যত সময় ছোট করা যায়। সো এ বেটার ওয়ে টু এস্টিমেট দ্য রেট অফ রিয়াকশন ইজ টু মেক দ্য টাইম ইন্টারভাল অ্যাজ স্মল অ্যাজ পসিবল ক্লোজ টু জিরো। If the interval be infinitesimally small, that is as delta t approaches zero, মানে সময়ের পরিবর্তন একদম জিরোর কাছাকাছি 0.001 অথবা 1 মাইক্রোসেকেন্ড 1 ন্যানো সেকেন্ড এরকম করে যদি আমরা সময়টাকে স্প্লিট করতে পারি, তাহলে ওই অল্প একটু সময়ের ভিতরে ঘনমাত্রা পরিবর্তন কতটুকু হয়েছে সেটা আমরা ডিটারমিন করতে যদি পারি, তাহলে সেটাকে বলা হবে ইনস্ট্যান্টেনিয়াস রেট। সো দ্য রেট ইজ রেফার্ড টু অ্যাজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস রেট এন্ড ইজ রিটেন ইন ক্যালকুলাস। যদি আমরা এরকম করে লিখি, রেট ইকুয়াল ডি অফ টি, মানে ডি অফ কনসেন্ট্রেশন অফ টি, মানে একটা নির্দিষ্ট সময়ে একদম পার্টিকুলার একটা টাইমে, যে পার্টিকুলার টাইমে তার ঘনমাত্রার পরিবর্তন কতটুকু হচ্ছে এবং সময়ের যে ব্যবধানটা কত, সেটা 1 ন্যানো সেকেন্ড বা 1 মাইক্রো সেকেন্ড অথবা ইভেন পিকো সেকেন্ড, আরো শর্ট সেকেন্ড আছে, টাইম ইন্টারভাল আছে, ন্যানো, পিকো, ফেমটো। তো এরকম আমি লেজার ইউজ করছি পিকো সেকেন্ড লেজার, তা সেখানে পিকো সেকেন্ড বা ফেমটো সেকেন্ড লেজার, তাহলে সেক্ষেত্রে একটা একটা পালস, মানে আমরা 1 সেকেন্ড সময়ের মধ্যে এক জায়গা থেকে উঠে এক জায়গায় যেতে পারি না, তাহলে এইরকম। আর এর 10 টু দি পাওয়ার -12 অথবা 10 টু দি পাওয়ার -15 যদি ভাগে ভাগ করা হয়, তাহলে তার যে একটা অংশ হবে, দিস ইজ দা ফেমটো সেকেন্ড 10 টু দি পাওয়ার -15, তারপরে 10 টু দি পাওয়ার -12। এক সেকেন্ডকে যদি মানে কত সংখ্যা আমি বলতে পারবো না, 10 টু দি পাওয়ার -12 বলি, মানে 10 টু দি পাওয়ার 12 টাইমস ভাগ করা হয়, তাহলে তার একটা স্মল ভাগকে বলা হবে 1 পিকো সেকেন্ড। তাহলে এরকম লেজারও আছে, এবং আরো নাউএডেজ অটো সেকেন্ড লেজার এরকম, তার মানে হলো 10 টু দি পাওয়ার -18 সেকেন্ড এরকম শর্ট পালস বিশিষ্ট লেজারও
আবিষ্কার হয়েছে এবং সেগুলো মানুষ ইউজ করছে। আমি এখন ওই রকম লেজার ইউজ করিনি। তো আমি ফেমটোসেকেন্ড লেজার, পিকোসেকেন্ড লেজার, এটাই হলো আমার সবচেয়ে বেশি মানে শর্ট পালস ইউজ করা। Thus, at the time, the instantaneous rate is equal to the slope of a straight line drawn tangent to the curve at the time. মানে একটা নির্দিষ্ট সময়ে শুধুমাত্র যে পিরিয়ডটা অথবা যে টাইমটায় আমরা রিঅ্যাকশন রেটটা বের করতে চাই, শুধুমাত্র সেই জায়গাটায় যদি একটা ট্যানজেন্ট ড্র করা হয়, তাহলে তার যে স্লোপ হবে, দ্যাট ইজ দ্য রেট অফ দ্য রিঅ্যাকশন অফ দ্যাট পার্টিকুলার টাইম বা ইনস্ট্যান্ট টাইম। তাহলে আমরা যদি এখান থেকে 10 সেকেন্ডের স্লোপ বের করতে চাইতাম, তাহলে এখান থেকে এই যে 10 সেকেন্ডের পরিবর্তন সেটা তো না করে, যদি আমরা একটা পার্টিকুলার টাইমে আমরা যদি রিঅ্যাকশন রেট বের করতে চাই, তাহলে সেই জায়গাটায় আমরা এরকম একটা স্লোপ ড্র করব, শুধুমাত্র ওই ওই পয়েন্টটাকে কনসিডার করে। তো তাহলে সেইখানে যে স্লোপটা পাওয়া যাবে, দ্যাট ইজ দ্য রেট অফ দ্য রিঅ্যাকশন or the instantaneous rate of the reaction. So today I would like to complete here. So if you have any question or comment regarding this, then you are welcome. কারো কোনো প্রশ্ন আছে?